শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। উৎপাদন শুরুর পর থেকে এ পর্যন্ত 400 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির এই অবদানকে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকেই। একজন অর্থনীতিবিদ বলছেন, জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াজ সুমনের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ইশাত সোহেল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মার্চে। বিদেশ নির্ভরতা কমাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 160 জন প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। উৎপাদনের শুরু থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে 4 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগ করেছে। বিদ্যুতের এই যোগান বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। We have put in about more than 4 billion units in the Bangladesh national grid. And the objective with which this power plant was set up was to provide dependable, cost-effective base load power generation in the company. জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অবদান রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ফলে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই প্রকল্পের অবদান অনস্বীকার্য বলছেন এই অর্থনীতিবিদ। রামপালের যে বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা, সেই প্রবলেমগুলোকে মিটিগেট করেই রামপালের প্রজেক্টটা করা হয়েছে। তো এখন বিদ্যুৎ যখন উৎপাদন হচ্ছে, এখন সেই বিদ্যুৎ ব্যবহার করতেছে মানুষ। চলতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 17,800 মেগাওয়াট, যা গত বছরের তুলনায় 2,300 মেগাওয়াট বেশি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর অন্যতম অংশীদার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। নানা জল্পনা কল্পনা আর সমালোচনার মুখে এক বাস্তবতার স্বাক্ষর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে রিয়াজ সুমন, নিউজ 24। নানা মহলের সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ রেখেই সংসদে পাশ হয়েছে অর্থবিল 2024। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্কমুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও। এছাড়া কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির ওপর পরিবেশ সারচার্জও বহাল রাখা হয়েছে। 15% কর দিলেই যে কেউ বিনা প্রশ্নে বৈধ করে নিতে পারবেন বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থ। এমন বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় প্রস্তাবিত বাজেটে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সংসদের ভেতরে বাইরে। কালো টাকা সাদা শুধু নয়, দুর্নীতি বন্ধ করবার জন্য কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে এই সুবিধা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। রাজস্ব সংগ্রহের নীতি কৌশল নির্ধারণের পূর্বে এছাড়া ব্যক্তির সর্বোচ্চ কর হার 30%-এর পরিবর্তে আগের মতোই 25% রাখা হয়েছে। একাধিক গাড়ি থাকলে ব্যক্তির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ বাধ্যতামূলক হলেও কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অবকাঠামো উন্নয়নে গত 6 জুন বাজেট ঘোষণার পর থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন 234 জন সংসদ সদস্য। তবে তাদের অধিকাংশ সংশোধনী প্রস্তাবই বাতিল হয়েছে কণ্ঠভোটে। সমাপনী বক্তব্যে বাজেটের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক ঋণ খেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে।
তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তবে রাজস্ব আহরণ বাড়াতে কর অব্যাহতি থেকে সরে আসছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। রোববার বাজেট অধিবেশনের শেষ দিনে বিভিন্ন খাতের মঞ্জুরি ও বরাদ্দের দাবি তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে 2024-25 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিকতা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা জানেন গতকাল অর্থবিল পাশের পর আজ কিন্তু প্রস্তাবিত যে বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট সেটি পাশ হতে যাচ্ছে এবং এই যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। দেশের 53তম এই বাজেটের আকার বাড়ছে 4.6%। বাজেট অধিবেশনের শেষ দিনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে মোট 53টি দাবি উত্থাপন করবেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। উত্থাপিত দাবি ও কণ্ঠভোটের মাধ্যমে নিষ্পত্তি করবেন জাতীয় সংসদের স্পিকার। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সম্মতিতে 2024-25 অর্থ বছরের প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 42,314 কোটি, সশস্ত্র বিভাগ খাতে 45 কোটি 95 লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে 38,800 কোটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খাতে 44,108 কোটি, স্বাস্থ্য সেবা বিভাগ খাতে 30,125 কোটি বরাদ্দ করা হয়েছে এবারে সংসদে। এর আগে নানা মহলের সমালোচনার পরও আমরা দেখেছি যে কালো টাকা সাদা করার সুযোগ রেখেই সংসদে পাশ হয় অর্থবিল 2024, যেটি বলছিলাম। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে আসলেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্কমুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও এবং কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির ওপর যেটি বলছিলাম পরিবেশ সারচার্জ কিন্তু এবার বহাল রাখা হয়েছে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই বাজেট পাস। আজ আমরা জানি যে বাজেট পাস হচ্ছে এবং সব মিলিয়ে অর্থমন্ত্রী যে আকাঙ্ক্ষা করেছেন সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতখানি করতে পারবেন, স্বাদ এবং সাধ্যের যে সমন্বয় তিনি ঘটাতে চান সেটি কতটা ঘটাতে পারবেন তা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, ডক্টর আহসান এইচ মনসুর রয়েছেন আমাদের সঙ্গে, নির্বাহী পরিচালক পেয়ারা এবং অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর মনসুরকে। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি ডক্টর মনসুর আপনাকে। আমরা যে প্রশ্নটি শুরুতেই করতে চাই, অর্থমন্ত্রী কিন্তু অর্থবিল পাশের সময় অর্থাৎ গতকালকেও সংসদে বলেছেন তারা আসলে যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করতে চান এবং এই যে 7,97,000 কোটি টাকার বাজেট এই মুহূর্তে তারা উচ্চ প্রবৃদ্ধিতে না গেলেও আমরা আসলে প্রবৃদ্ধির দিকে যাব এরকম একটি প্রত্যাশার কথাও তিনি বলেছেন। স্বাদ এবং সাধ্যের সমন্বয় তিনি করবেন। সব মিলিয়ে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে এবারের বাজেটটি আজকে পাশ হতে যাচ্ছে। বড় ধরনের কোনো পরিবর্তন নেই, পরিবর্তনগুলো আপনি শুনছিলেন। সব মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এবারের বাজেটটি সময় উপযোগী হলো কিনা? স্যার একটু আনমিউট করে কথা বলবেন। জি, আপনি প্রথমে যে কথাটা বললেন যে স্বাদ এবং সাধ্যের মধ্যে যে ব্যবধান, সেটা কিন্তু প্রকট এবং দিন দিন এই ব্যবধানটা বেড়ে যাচ্ছে, যে কারণে বাজেট এবং বাজেটের যে লক্ষ্য এটাকে এ দুটোর মধ্যে ফারাক বেড়ে যাওয়াতে আমরা কিন্তু বাজেটের বাস্তবায়নটা আলটিমেটলি এই লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যেতে পারি গত কয়েক বছর ধরে, এবং এই বছর আরো এটা প্রকট আকার ধারণ করছে। তবে তারপরেও বলবো যে সরকারের মুখ্য লক্ষ্য যেটা সরকারের বলছে যে বছর তারা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনকে ফোকাস করছে এবং সেটাই হবে অর্থনীতির পরিচালনার মূল বিষয়বস্তু এটা, এবং তারা এটাও বলছে যে তারা প্রবৃদ্ধি একটু কম হলেও চলবে। তারপরেও আমি বলবো যে এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে। ম্যাক্রো স্টেবিলাইজেশন এমনি একলাই হবে না, সেখানে কিছু ট্যাক্স ক্লিয়ার করতে হবে, সেখানে মনিটারি পলিসিকে টাইট অবস্থায় রাখতে হবে, বাজেটের জন্য টাকা ছাপিয়ে ব্যয় করা যাবে না। যদিও অর্থনৈতিক ভাবে সরকার খুব রাজস্বের দিক থেকে খুব করুণ অবস্থায় আছে এবং এটা আরো করুণতর হতে পারে আগামীতে, তো কিন্তু তারপরেও টাকা ছাপিয়ে
রাজস্বের যে ব্যয়ের লক্ষ্যমাত্রা আছে, বিভিন্ন সেক্টরাল যে অবজেক্টিভ গুলো আছে, সেগুলোকে বাস্তবায়ন করতে গেলে ম্যাক্রো স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। কাজেই সরকার কিন্তু একটা দ্বিমুখী টানে, একদিকে একটা দড়ি টানাটানির মতোই, একদিকে ম্যাক্রো স্টেবিলাইজেশন, আরেকদিকে প্রবৃদ্ধি এবং অ্যালোকেশন গুলোকে ঠিক রাখা, এই দুটোর মধ্যে সমাধান করা সরকারের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। তো যাই হোক, আমি মনে করি যে বাজেটের আকারটা ছোটই রাখা হয়েছে, হয়তো প্রকৃতপক্ষে আরো ছোট করতে হবে যখন রাজস্বের ঘাটতিটা আরো প্রকট হয়ে যায়। কিন্তু কোনো অবস্থাতেই যেন সরকার টাকা ছাপিয়ে এই যে ব্যয়ের পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে না যায়, তাহলে কিন্তু সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যটা ম্যাক্রো স্টেবিলাইজেশনের যে অবজেক্টিভ সেটা অর্জিত হবে না। সেটা অর্জিত না হলে মূল্যস্ফীতিও কমবে না, বিনিয়োগও বাড়বে না, আমাদের রিজার্ভ লেভেলও বাড়বে না, ইত্যাদি ইত্যাদি, এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন সেটাও হবে। এইগুলোকে মনে রেখে আমাদেরকে কার্যকর ভাবে বাজেট বাস্তবায়ন করতে হবে, সংকুচিত ভাবে বাজেট বাস্তবায়ন করতে হবে, রাজস্বের সাথে তাল মিলিয়ে ব্যয় বৃদ্ধি বা ব্যয় কমাতে হবে সরকারকে, এটা খেয়াল রাখতে। এটা মানে জিডিপির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কোনো মতেই অর্জন সম্ভব নয়, কোনো মতে এই 6.5% এটা 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 অর্জিত হবে না। তবে আমরা যদি 5% করতে পারি, 4.5 থেকে 5% পারি, সেটাও একটা ভালো অর্জন বলে আমি মনে করি। সরকার কিভাবে দেখবে জানি, কিন্তু আমাদের কাছে এটা স্যাটিসফ্যাক্টরি মনে হবে। ফাইনালি যেটা বলবো যে সরকারের তো একটা মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি কমা, এবং সেটা 6.5% তারা কমিয়ে আনবে বলে বলেছেন। এটা সম্ভব, এটা সম্ভব হবে, তবে সম্ভব হবে তখনই যখন সরকার এই টাকা ছাপানো একেবারেই বন্ধ রাখতে হবে, যেটাকে আমি বলছি। টাকা ছাপানো কিন্তু আবার শুরু হয়েছে জুন মাসে, সেটাকেও চলতে দেওয়া যাবে না, এটাকে ইমিডিয়েটলি বন্ধ করে ফেলাই ভালো। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে যে ধরনের লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে সেটাকেও বন্ধ করতে হবে, সেটাও টাকা ছাপানো, সেটাকে বন্ধ না করলেও মূল্যস্ফীতির উপর চাপ কমাতে পারবো। কাজে আমরা যদি সঠিকভাবে মুদ্রানীতিকে বাস্তবায়ন করি, এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করতে পারি, ইন্টারেস্ট রেটকে বাজার ভিত্তিক করে, তাহলে ইনফ্লেশন কমে আসবে, 6.5 কমে আসতে পারে। কিন্তু সেটা ডিপেন্ড করবে সরকার কতখানি কঠোরভাবে তাদের মুদ্রানীতি এবং বাজেটের ব্যয়কে সংকুচিত করে রাখতে পারে আগামী মাসগুলোতে। স্যার, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের জায়গা যদি আমরা বিচার করি, সেখানে যদি মূল্যস্ফীতির লক্ষ্য আমরা যদি দেখি, প্রবৃদ্ধির লক্ষ্য আমরা যদি দেখি, রাজস্বের লক্ষ্য, এই লক্ষ্যের জায়গাগুলোতে এক ধরনের উচ্চাভিলাষ আছে কিনা? কেননা বাজেটের আকার হয়তো বাড়ানো হয়নি, কিন্তু আমরা দেখছি যে লক্ষ্যগুলো অনেক বড় করা হয়েছে। সেই জায়গাগুলো আসলে কতখানি বাস্তবায়নযোগ্য হতে পারে? দেখুন, একদিকে আমরা সংকোচনমূলক নীতিমালাতে যাচ্ছি, মনিটারি পলিসি সংকোচনমূলক, ফিসক্যাল পলিসি সংকোচনমূলক অর্থনীতি যখন মানে রাখা হয়, ধরে রাখা হয়, তখন প্রবৃদ্ধি অবশ্যই কমে আসে। প্রবৃদ্ধি 6.5% এটা হবে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। বিনিয়োগ, বর্তমানে যে পরিবেশ আছে সেখানে বিনিয়োগ করা সম্ভব নয়, বিনিয়োগ বাড়বে না। সরকারের যে 6.5% প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ ধরা হয়েছে 29%, ব্যক্তি খাতের বিনিয়োগ ধরা হয়েছে 27%, ব্যক্তি খাতের বিনিয়োগ 23% থেকে 27% হয়ে যাবে। এই পরিবেশে যেটা গত 20 বছরে 1% বাড়েনি, সেটা 4% কি করে বাড়বে এই দুর্যোগময় বছরে? সেটা আমাদের কাছে বোধগম্য। কাজে বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না। এগুলোকে মনে রেখেই আমাদেরকে করতে হবে, কারণ সর্বোপরি যদি আমরা ম্যাক্রো স্টেবিলাইজেশনটা খুব দ্রুত আনতে পারি আগামী 6-9 মাসের মধ্যে, তাহলে আবার ইনফ্লেশন কমে আসবে, তাহলে আমার ইন্টারেস্ট রেট কমে আসবে, আমার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে, এবং সেটার মাধ্যমে হয়তো 26, 27, 28 সালের দিকে আমরা আবার 6%, 7% প্রবৃদ্ধিতে যেতে পারব। সেই স্ট্র্যাটেজিতে যেতে হবে সরকার। এখানে উল্লম্ফন দেওয়ার মতো বছর এটা নয়। স্যার, আমরা দেখলাম যে এবার কিন্তু অর্থমন্ত্রী সরে আসলেন শেষ পর্যন্ত। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে যে 1% শুল্ক আরোপের কথা ছিল, এর বাইরেও আমরা দেখলাম যে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর অবকাশ সুবিধা অব্যাহত রাখা।
সেই জায়গাটি কিন্তু বিনিয়োগকে উৎসাহিত করতে। এটি আসলে এই সিদ্ধান্তকে কতটা স্বাগত জানাবেন এবং এই সিদ্ধান্তের ইতিবাচক ফলাফল আমরা পেতে পারি কিনা? আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তগুলো সঠিকই হয়েছে। এটা হঠাৎ করে সবকিছু প্রত্যাহার করে ফেলাটা ঠিক নয়। আমাকে যদি প্রত্যাহারই করতে হয়, আমাকে দেখতে হবে আমাদের অন্যান্য যারা আমাদের কম্পিটিটর কান্ট্রি, যারা বিনিয়োগকে অ্যাট্রাক্ট করছে, তারা কি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আমাকে বুঝতে হবে এবং আমাকে সেইগুলোকে ম্যাচ করার চেষ্টা করতে হবে। সেই সুযোগগুলো আমাকেও দিতে হবে। তাহলে কেন বাংলাদেশে আসবে ভিয়েতনামে না আসে, ভারতে না যেয়ে কেন বাংলাদেশে তারা আসবে? সে কারণে আমাকে প্রমোট করতে হবে, ইনসেন্টিভ প্যাকেজও আছে এবং অন্যান্য সামগ্রিক বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই দুটোতেই আমরা পিছিয়ে আছি, সেই জায়গাটা কাজ করতে হবে। শুধু ইনসেন্টিভ দিলেও হবে। আবার ইনসেন্টিভ যদি আমি কিছুটা সরিয়েও ফেলি, কিন্তু আমি হঠাৎ করে 1 বছরে পারত সেটা করাটা ঠিক হবে না। আমাকে বলতে হবে যে যাদেরকে আমি দিয়েছি তাদেরকে 5 বছর পরে এই বিনিয়োগ আমি বন্ধ করে দেবো। তো এই 5 বছর তোমাদেরকে সুযোগ দেওয়া হলো এবং নতুন যাদেরকে আমরা দিব তাদেরকে আমরা 3 বছর বা 5 বছরের সুযোগ দিব, তারপরে সেটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে কোনো চেঞ্জই অপরিকল্পিতভাবে করা উচিত নয়, সেটা মার্কেট স্টেবিলিটিকে নষ্ট করে। রাজস্ব লক্ষ্যের দিকে আমরা দেখছি যে বিদ্যমান বাস্তবতায় ব্যবসায়ীরা কিন্তু বারবার হাহুতাশ করছেন, জ্বালানি খরচ বাড়ছে, তাদের পরিচালন খরচ বাড়ছে। সেখানে আমরা যে রাজস্ব লক্ষ্য এবার দেওয়া হয়েছে সেটি আসলে একটা বড় ধরনের উচ্চাভিলাষ দেখানো হয়েছে কিনা? দেখুন, বাংলাদেশে প্রচুর সম্পদ আছে, বাংলাদেশে প্রচুর লোকের হাতে প্রচুর পয়সা আছে। প্রশ্ন হচ্ছে যে পয়সাগুলো রাজস্ব বিভাগ, এনবিআর সেগুলো কালেক্ট করতে পারছে এবং কালেক্ট করার জন্য যে ধরনের প্রশাসন, যে ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, যে তথ্যগুলোকে একটা তথ্য ভান্ডারে সংরক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, সেই ক্যাপাসিটি বা সেই ধরনের মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন তাদের নেই। কাজেই এবং সেই মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন করার মতো রাজস্ব বিভাগের যে সেই উৎসাহ উদ্দীপনা সেটাও নাই। কারণ তারা বর্তমান যে ব্যবস্থাপনা অবস্থা, এটা কিন্তু মতিউর রহমানদের জন্য ভালো। মতিউর রহমানরা সেটাকে সুযোগ নিচ্ছে, ফার্স্ট সেক্রেটারি সাহেবের তাদের সুযোগ নিচ্ছে। সেই জায়গাটায় সরকারকে মনোনিবেশ করতে হবে যে এটাকে যদি অটোমেশন করা যায়, ফুললি ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া যায় বিটুইন ট্যাক্স পেয়ার অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে যদি তথ্য নির্ভর হয়, প্রযুক্তি নির্ভর হয়, কে ব্যক্তি যদি সরাসরি প্রযুক্তির মাধ্যমে সবকিছু করতে পারে, তাহলে দুর্নীতি কমবে, ঘুষ কমে যাবে এবং ট্যাক্স আদায় বেড়ে যাবে। ভারত যদি আমাদের দ্বিগুণেরও বেশি, আমাদের আমরা তো 8% করছি জাতীয় ট্যাক্স বেশি, ভারত যদি 18% করতে পারে, নেপাল যদি 21% করতে পারে, আমরা কেন পারবো না? আমরা পারছি না, কারণ আমাদের কর ব্যবস্থাপনা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর। সেই কারণে আমরা পারছি না। এটাকে পুরো ঢেলে সাজাতে হবে, তা না হলে এই অবস্থা থেকে আমরা দেশকে উদ্ধার করতে পারবো। নিশ্চয়ই স্যার, আমরা একটু যদি প্রস্তাবিত বাজেট যে 7,97,000 কোটি টাকার বাজেট, এবারের যে বরাদ্দ, সার্বিকভাবে সব মিলিয়ে আপনার কাছে বাজেটের যে প্রস্তাব আমরা জানি যে করার পর আজকে তো আনুষ্ঠানিকভাবে পাশ করা হবে, কোন দিকটি আপনার কাছে মনে হয়েছে যে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা ছিল বা এখনো আছে, বা কোন দিকটি সংস্কার প্রয়োজন ছিল যেটি আসলে বাজেটে আসেনি? দুটো জায়গাতেই এসে কিছু 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 জিনিস চিন্তা করা উচিত ছিল। আমি মনে করি যে টেলিকম সেক্টরের উপর যে কর হার, সেটা বাংলাদেশে সবচেয়ে বেশি, এটাকে আরো বাড়ানোটা একেবারেই অযৌক্তিক হয়েছে। এটা অনেকটাই সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলার মতো হবে। আলটিমেটলি এই সেক্টরটা কিন্তু বসে যেতে পারে, এই সেক্টরটার সম্ভাবনা অনেক বেশি। এই সেক্টরটা আমাদের জন্য একটা বিশালভাবে উৎপাদনশীল সেক্টর, যেটা সব কর্মকেই উৎসাহিত করে, সব কর্মকে ফেসিলিটেট করে। সেই সেক্টরকে কেন আমরা পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চ হারে ট্যাক্স করছি? তাদের 100 টাকা রেভিনিউ এর এই নতুন ইম্পোজিশনের আগে 57 টাকা সরকারকে দিতে হতো, 100 টাকা 57 টাকা। তারপর থাকে কি? তারপরে কেন তারা সেখানে বিনিয়োগ করবে? তাহলে আবার তার উপর আবার নতুন করে আমরা করারোপ করছি। এটা আমার কাছে অবিবেচনা। এবং গ্রাহকদেরকেও কিন্তু একইভাবে স্যার খরচ বাড়ানো হয়েছে, গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদেরও খরচ কিন্তু বাড়বে, গ্রাহক পর্যায়েও কিন্তু এটি আসলে প্রভাবটা পড়ছে। হ্যাঁ, এর মধ্যেই পড়ে গেছে। ইন্টারনেটকে আমি যদি স্মার্ট বাংলাদেশ করতে চাই, আমি যদি
মডার্নাইজ করতে চাই আমার অ্যাডমিনিস্ট্রেশনকে, ট্যাক্সের সবাইকেই ইন্টারনেটের ব্যবহারকারীকে পরিণত করতে হবে। অনেক দেশের ইনসেন্টিভ দিয়ে তাদেরকে কনভার্ট করতে হয়, আর আমরা তাদেরকে এই 57% ট্যাক্স বসিয়ে রেখে কিভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো এইদিকে? এটা তো আমাদের দেশের আয় তো অনেক কম মানুষের, সাধারণ মানুষকে যদি আমরা ইন্টারনেটের সেবা নিতে না পারি তাহলে তো ডিজিটাল ডিভাইড বেড়ে যাক, সামাজিক ভারসাম্য আরো ক্ষতিগ্রস্ত হবে। এগুলোকে সরকারকে ভাবতে হবে। টেকনোলজিক্যাল সলিউশন যদি আমি আনতে চাই, আমাকে কিন্তু টেলিকম অ্যান্ড ইন্টারনেটের ব্যাকবোন যেটা, সেটাকে বাদ দিয়ে হবে না, সেটাকে আমাকে বিনিয়োগ সেখানে বাড়াতে হবে ব্যাপকভাবে, সেটাকে ভুলে যাওয়া। আর সংস্কারের কথা যখন বললেন, সেখানে বলতেই হয় যে এই বাজেটে আমরা অর্থনৈতিক সংস্কার, ব্যাংকিং, বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার, স্টক মার্কেটের সংস্কার নিয়ে কোনো কথা বলতে শুনি, কিন্তু দুটো খাতই কিন্তু ধ্বংসের পথে আছে। এবং রাজস্বের সংস্কারের কথাও কিন্তু আমরা সেভাবে শুনছি। কিছু কাজকর্ম হচ্ছে এনবিআরে, কিন্তু সেটা কতখানি সরকার কতখানি কমিটেড সেই বিষয়ে বাজেট স্পিচে বা বাজেট চলাকালীন সময়ে কোনো ধরনের আমি বড় কোনো স্টেটমেন্ট শুনি নাই যে সরকার আমূল পরিবর্তন, সংস্কার কার্যক্রম নিবে, রাজস্ব ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন, সেই দিক নির্দেশনা কিন্তু আমরা দেখি না। জি স্যার। স্যার, মোটা দাগে এই ব্যাংকিং খাত নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে, কারণ আমরা এই বছর কিন্তু বছর জুড়ে দেখেছি ব্যাংক খাতে অস্থিরতা ছিল, অব্যবস্থাপনা, অনিয়মের আমরা প্রচুর রিপোর্ট দেখেছি গণমাধ্যমে। এরপরেও কেন আসলে ব্যাংক খাত নিয়ে এবার বড় ধরনের কোনো রকম সংস্কার প্রস্তাব আসেনি, সেটা দুঃখজনক বলছেন অনেকেই। স্যার, মোটা দাগে আমরা এইরকম একটি ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এই যে বাজেটটি পাশ করতে যাচ্ছি, এই অর্থ বছরে গিয়ে আমরা আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারি, যেটি আসলে আমাদের মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আমরা ভাবছি না? ব্যাংকিং খাত বা আর্থিক খাত বিশাল একটা অবদান রাখে। এটা সামগ্রিক অর্থনীতি, যে কোনো একটা বিজনেসম্যান, ছোট হোক বড় হোক, তার বিজনেস শুরু করতে গেলে ব্যাংকের কাছে যেতে হয়। বড়দেরকে স্টক মার্কেটে যেতে হয় বা বন্ড মার্কেটে যেতে হয়। সেই জন্য আর্থিক খাতটাই বিশালভাবে শক্তিশালী করার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে দুর্বল বাংলাদেশ হচ্ছে আর্থিক খাত। এখন কথা হচ্ছে যে সরকার যদি এই খাত থেকে অর্থ নিতে চায়, যেটা সরকার বলছে তারা 1,37,500 কোটি টাকা নেবে ব্যাংকিং খাত থেকে, সেই টাকা কি ব্যাংকিং খাতে আছে বা থাকবে? পুরো ব্যাংকিং খাতে আগামী বছরের সংগ্রহ হবে 1,70,000 কোটি টাকা। তার থেকে সরকারি যদি 1,37,500 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাতের জন্য কি থাকবে? ব্যক্তি খাতের আকার হচ্ছে 87% যা আমাদের অর্থনীতি, আর সরকারের আকার হচ্ছে 13%। 13% যদি 80% খেয়ে ফেলে সঞ্চয়, আর্থিক সঞ্চয়, তাহলে কিভাবে দেশ চলবে, কিভাবে ব্যক্তি খাত চলবে? এটাকে নিয়ে সরকারকে ভাবতে হবে। ব্যাংকিং খাতের এই দুরবস্থার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে, যে সমস্যাগুলোর কারণে এটা হয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। এগুলোকে থেকে কিভাবে আমরা সংস্কার করে আমরা আবার ব্যাংকিং খাতে একটা শক্তিশালী অবস্থান নিতে পারি, সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। সেটা বাজেটে সরকার না বলার পরেও আমি রিকোয়েস্ট করবো, সরকারের উদ্দেশ্যে অনুরোধ করবো যে আপনারা এটাকে ভুলে যাবেন না। এই খাতকে বাদ দিয়ে, এই খাতকে শোষণ করতে বা লুণ্ঠন করতে দিয়ে আমরা কিন্তু দেশের ভবিষ্যৎকে ধ্বংস করতে যাচ্ছি। জি স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে, আজকে বাজেট পাশ হচ্ছে, এই আনুষ্ঠানিক, আসলে এটা এক ধরনের আনুষ্ঠানিকতাই। সব মিলিয়ে যদি আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই, মোটা দাগে এই বাজেট পাশ হওয়ার সময় আসলে নতুন করে কিছু ভাববার নেই, নতুন করে কিছু করার নেই, এটি আসলে একটা রুটিন ওয়ার্কের মতোই। আপনার কাছে যদি কোনো কিছু বলার থাকে আজকের এই বাজেট পাশ নিয়ে। বাজেট তো পাশ হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ কিছু নেই, এবং বাজেট পাশ করতেই হবে, কারণ কালকে থেকে নতুন অর্থ বছরের শুরু, তারান্তিক বেতন ভাতা কিছুই করতে পারবো না সরকার, তাহলে সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। কিন্তু কথা হলো যে বাজেট পাশের পরেও অনেক কিছুই পরিবর্তন করা যায়। আমি বলবো সরকারের উদ্দেশ্যে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের উদ্দেশ্যে, ব্যয়টাকে সংকুচিত রাখুন, ব্যয়কে বাড়তে দিবেন না, টাকা ছাপিয়ে ব্যয় করবেন না। প্রয়োজনে বিদেশ থেকে ঋণ নিয়ে ব্যয় করুন, কিন্তু অভ্যন্তরীণ টাকা ছাপিয়ে মূল্যস্ফীতিকে উস্কে দেবেন না। সেইভাবে বাজেটটাকে ম্যানেজ করবেন। ফাইনালি বলবো যে বাজেটের সাথে যে টানাপোড়েনটা সৃষ্টি হচ্ছে, বাজেট যে পরিমাণ অর্থ ব্যাংকিং খাত থেকে নেবে সেটা নেওয়া সম্ভব নয়। চেষ্টা করতে হবে
এটাকে কমিয়ে 90,000 নিয়ে আসতে, 1,37,500 কোটি টাকায় 90,000 কোটি টাকা আমি সরকার, বাকিটা ব্যক্তি খাতের দিকে ছেড়ে দিক সরকার। এই কারণে সরকারকে ব্যয় কমাতে হবে। এটাই আমার সর্বশেষ উপদেশ সরকারের প্রতি। যদি পারে বাজেট ম্যানেজমেন্টের থ্রুতে এটা করতে পারলে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে। আমি আশা করব মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা করবে এবং করার প্রয়োজন আছে বলেই আমি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের উদ্দেশ্যে এটা করছি এবং করে ব্যয়টাকে কমিয়ে রাখে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনার চমৎকার পর্যবেক্ষণ এবং মূল্যবান পরামর্শের জন্য। বিশেষ করে যে আমাদের যে সময় বলছে যে আমাদের একটু ব্যয় সংকোচনের পথেই হাঁটতে হবে এবং ব্যাংক ব্যবস্থা থেকে এত যে ঋণের লক্ষ্যমাত্রা, সেটি আসলে আমাদের জন্য, ব্যাংক খাতের জন্য সার্বিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে, যেটি আপনি পূর্বাভাস দিচ্ছিলেন। আমরা আশা করব যে সরকার এবং অর্থ মন্ত্রণালয় নিশ্চয়ই বিষয়গুলো ভাববেন এবং বিবেচনা করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই, আজকের এই বাজেটের দিনে আলোচনায় সময় দিয়েছেন। আবারও পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো। আবার ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের সঙ্গে বাজেট পাশ নিয়ে আজকে আলোচনায় যুক্ত ছিলেন ডক্টর আহসান ইজ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আমরা নিটল টাটা বিজনেস আওয়ারে এবার একটা বিরতি নিব, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। জ্বালানি রূপান্তর নীতি কর্মপরিকল্পনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর সিরডাপ মিলনায়তনে, যা আয়োজন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যেতে চাই। সেখানে কথা বলছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। সঞ্চালন প্রক্রিয়ার সমতুল্য মনে করি। জ্বালানি উৎপাদন, সরবরাহ, মূল্য নির্ধারণ এইসব যদি সঠিক না হয় তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে, জনমানুষের জীবনমানের উন্নয়নও হবে না বা কাঙ্ক্ষিত পর্যায়ে হবে না। তাই এক্ষেত্রে স্বচ্ছতার প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, ন্যায্যতার প্রয়োজন এবং রিজনেবলনেসের প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে এই আজকের আলোচনায়ও বারবার উঠে এসেছে, সরকারের উদ্দেশ্য তো সরকার তো আমাদেরই, আমরা ভোট দিয়ে বানাই সরকার, কে রুটি করি অ্যাটলিস্ট। তো সরকারও জনকল্যাণে কাজ করে। আমরা যারা কথা বলছি আমরাও জনকল্যাণে বলছি, কিন্তু সরকারের কিছু কিছু পদক্ষেপ সঠিক হচ্ছে বলে, জনমানুষের কল্যাণে গৃহীত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা তা উচ্চারণ করে সরকারকে অবহিত করছি। যেমন একটা দায় মুক্তির আইন আছে, প্রথম 2 বছরের জন্য করা হয়েছিল, পরে বোধহয় আরো 2 বছর, এইবার 5 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এটা কাঙ্ক্ষিত না, এটা জনস্বার্থ রক্ষিত হচ্ছে না। আমাদের জন্য কেন যেন মনে হয় একটা বিজনেস অ্যান্ড পলিটিক্সের একটা নেক্সাস গড়ে উঠেছে, যা সবসময় জনকল্যাণে কাজ করে না। এটার থেকে বোধ হয় সরকারকে বের হয়ে আসার প্রয়োজন আছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, দর্শক, আমরা দেখছিলাম রাজধানীর সিরডাপ মিলনায়তনে কথা বলছিলেন ক্যাব সভাপতি গোলাম রহমান, যেখানে জ্বালানি নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। যাচ্ছি অন্যান্য খবরে। দেশের হস্তশিল্পকে আরও সম্ভাবনাময় করতে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে এগিয়ে আসছেন উদ্যোক্তারা, যার নানা বৈচিত্র্যপূর্ণ উপকরণের দেখা মিলল 5 দিন ব্যাপী আয়োজিত হস্তশিল্প মেলায়। বর্ষপূর্ণ হওয়ায় হস্তশিল্প নিয়ে বাড়তি আগ্রহ ছিল উদ্যোক্তাদের। তবে এই শিল্পকে টেকসই করতে নিজেদের উৎপাদিত কাঁচামাল, সহজলভ্য ঋণ সহ নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মারুফা রহমানের প্রতিবেদন। সরেজমিনে জামদানি শাড়ি বোনার কাজ করছিলেন কারিগর জাহাঙ্গীর আলম। তার পাশেই দর্শনার্থী ক্রেতারা দেখছিলেন রঙিন সব নকশি কাঁথা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 5 দিনের এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের চেষ্টা ছিল তাদের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরার। আমি ন্যাচারাল ডাই নিয়ে কাজ করি, তো ন্যাচারাল ডাইটা হলো ইকো ফ্রেন্ডলি। আমরা এখন কেমিক্যালের যুগে সবাই এখন ইকোর দিকে একটু বেশি ঝুঁকছে। ক্লোদিং আমার দেশের, মিডিয়াটাও আমার এখানকারই, আর ওয়েস্টার্ন আউটফিটটা লাস্টলি টেইলারিংটা বিদেশি হয়ে যাচ্ছে। রপ্তানি করতেছে এবং নতুন নতুন বায়ার খুঁজতেছে, সেই উদ্দেশ্যে আসা। সবজি ও প্রাকৃতিক উপকরণে তৈরি পরিবেশ বান্ধব পোশাক, ব্যাগ, লাইফস্টাইল পণ্য নজর কেড়েছে দেশি বিদেশি ক্রেতাদের। প্রশিক্ষণ নিয়ে দেশীয় কাঁচামালেই শুরু হতে পারে এমন উদ্যোগ। নতুন করে উদ্যোক্তা হতে চান এমন আগ্রহ নিয়েও মেলায় এসেছেন কেউ কেউ। তো হাতের তৈরি জিনিস এগুলো সবসময় ভালো লাগে আমাদের। কালচারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ওটাকে আমাদের তো ধরে রাখতে হবে নতুন প্রজন্ম হিসেবে। জাস্ট দেখার জন্য আসছে, আসলে অপরচুনিটিটা কি আছে এখানে। কর্মসংস্থান ও রপ্তানিতে ব্যাপক সম্ভাবনাময় হওয়ায় চলতি বছর হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছে সরকার, যার প্রসার ঘটাতে উদ্যোক্তাদের ঋণ সহজীকরণ ও নীতি সহায়তার বিষয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে আরও আন্তরিক হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। মেয়েদেরকে তো এই ব্যাংকের যখন আপনার লোনের জন্য যায় তাদেরকে তো ব্রাঞ্চে ঢুকতে দেয় না। এসএমই লোন, তারপরে ক্ষুদ্র লোন, স্মল লোন যেগুলো আছে, যার যে ক্যাপাসিটি আছে, এই মর্গেজ দেওয়ার এসব ব্যাপারেও কিন্তু একটা সুরাহা হওয়া উচিত। পরিবেশ বান্ধব দেশীয় সংস্কৃতি আর কর্মসংস্থানের অন্যতম উৎস হস্তশিল্পকে বিশ্ব দরবারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে আমরা দেখেছি যে টানা পতনের পর কিন্তু 600 কোটি টাকা ছাড়িয়ে ছিল লেনদেন। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসের শেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আজকে লেনদেনের যে পরিস্থিতি আমরা যদি দেখাই আপনাদেরকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সেটি কিন্তু আজকে কমেছে, অর্থাৎ পতনমুখী। এখন পর্যন্ত 6 পয়েন্ট কমেছে, 6.5 পয়েন্ট কমে অবস্থান করছে 5348 পয়েন্টে। এবং সরিয়া সূচক সেটি কিছুটা ঊর্ধ্বমুখী, আর বাছাই করে কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস30 সেটিও কিন্তু নিম্নমুখী রয়েছে। এবং বেলা 1:30 নাগাদ যে আমরা লেনদেন দেখছি, সেখানে দেখছি যে আজকে কিন্তু বাজারে তুলনামূলক ক্রেতা কম, অর্থাৎ ক্রয়ের চাপ কম, যে কারণে 362 কোটি টাকার এখন পর্যন্ত লেনদেন হয়েছে, মোট লেনদেন হয়েছে, যেটি আসলে 400-450 কোটিতে গিয়ে শেষ হতে পারে, এরকম একটি পূর্বাভাস দেখা যাচ্ছে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 108টির দর আজকে বেড়েছে, বেশিরভাগের দর কমেছে, 230টির দর কমেছে। এবং 58টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে সবশেষ আপডেট যেটি, সেখানে 50টির দর এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, 250টির দর কমেছে এবং 96টির দর বেড়েছে। মোটা দাগে আজকে যেটি বলছিলাম যে লেনদেনে গতি নেই এবং ক্রেতা শূন্য বলা যায় বাজার, প্রায় ক্রেতা শূন্য, একেবারেই ধীর গতিতে লেনদেন চলছে। তো এই ছিল মোটা দাগে আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রাবাজার জানাবো আপনাদেরকে। মুদ্রাবাজার পরিস্থিতি আজকের দিনে সোনালী ব্যাংকে প্রধান মুদ্রার যে বিনিময় মূল্য, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার যে আনুষ্ঠানিক দর নির্ধারণ করে দেওয়া হয়েছে, এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি 117 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 118 টাকা। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং পাউন্ড 144 টাকায় কেনা হচ্ছে, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনাই ইউয়ান 13 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 17 টাকা। সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, 31 টাকা 10 পয়সা বিক্রি মূল্য। ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের দরদাম দেখে নিতে চাই। স্বর্ণের বাজার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ করে থাকেন। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে স্বর্ণ, সেটি এখন প্রতি গ্রামের দাম কিন্তু 10,000 টাকা এবং ভরি প্রতি আবারও আমরা দেখতে পাচ্ছি যেটি 1,16,000-এ নেমে এসেছিল, এখন আবার 1,18,000 টাকায় কিন্তু অবস্থান করছে, 1,18,000 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি 1,12,977 টাকা, অর্থাৎ প্রায় 1,13,000 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ কিনতে হলে আপনাকে এখন খরচ করতে হবে 96,834 টাকা এবং সনাতন স্বর্ণের জন্য খরচ করতে হবে 80,000 টাকা ভরি প্রতি, যেটি আমরা 79,000 টাকা দেখেছিলাম। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর কিন্তু হিসাব করা হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম আপনাদেরকে জানাতে চাই। রূপার দাম আমরা দেখেছি অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2000 আগের দামেই 2098 টাকা প্রতি ভরি, 21 ক্যারেটের রূপা 2005 টাকা প্রতি ভরি, 18 ক্যারেটের রূপা 1714 টাকা প্রতি ভরি এবং সনাতন যে রূপা রয়েছে সেটি 1282 টাকা প্রতি ভরি।
দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটোল টাটা বিজনেস আওয়ার আরও একটা বিরতি নিব, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সপ্তাহের ব্যবধানে আবারও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। শুল্ক বাড়িয়ে দেওয়ায় আমদানি কম করছেন ব্যবসায়ীরা। এ কারণে ভারতীয় পেঁয়াজ বাজারে তুলনামূলক কম, তাই বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম, বলছেন বিক্রেতারা। পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। নয়ন বড়ুয়া জয় ও ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ ও ভারত দুই দেশই শুল্ক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। এ কারণে সুবিধা করতে পারছে না পেঁয়াজ আমদানিকারকরা। বাজারে ভারতীয় পেঁয়াজ কম থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের চাহিদা, সেই সঙ্গে হু হু করে বাড়ছে দাম। কৃষকের দাম বাড়ে বিক্রি করতেছে, এখানে ফাত্তা হয় না। যারা সেকেন্ড পার্টে কিনে আনে এরা 85-90 টাকা ফাত্তা হয়। ইন্ডিয়ান পেঁয়াজ খাবে কেন মানুষ? এবং ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাক্টিভ যে ঢুকছে ওই ঢুকছে আর নেই, ঈদের আগে ঢুকছে আর এখন বন্ধু কোনো পেঁয়াজ আসেও নেই, বা আসবে কি আসবে না আর বলা যাচ্ছে না। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে 90 টাকা। 1000 টাকার নোট নিয়ে আসলে পেঁয়াজ রসুনও ঠিক মতন কিনতে পারি না। বাজারে দাম বাড়তে থাকায় নতুন করে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন আমদানিকারকরা। আমরা চেষ্টা করছি, ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পেঁয়াজ নতুন নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে। আমরা সেই সকল পেঁয়াজগুলো হয়তো অতি সত্বর আমাদের সেই পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। বাজারে এখনো পেঁয়াজ সরবরাহে কোনো কমতি নেই, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মন্দা থেকে বেরিয়ে আসতে পেরেছে যুক্তরাজ্যের অর্থনীতি। সেই সাথে পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে শীর্ষ অর্থনীতির দেশটি। দেশটির সংশোধিত সরকারি পরিসংখ্যানের সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে প্রাথমিক পূর্বাভাসের তুলনায় ব্রিটিশ অর্থনীতি 0.1% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশটির অর্থনীতি 0.7% বৃদ্ধি পেয়েছে, যদিও বিশেষজ্ঞদের দেয়া প্রবৃদ্ধির পূর্বাভাস 0.6% ছিল। দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।